আমি মিডিয়াকে দেখেছি দালালি করতে, মিডিয়ার যে দালালি, এটা পৃথিবীতে যদি কোনো উদাহরণ হয়ে থাকে মিডিয়ার দালালি, এটা বাংলাদেশে হচ্ছে 1 নাম্বার হবে মিডিয়ার দালালি। মিডিয়া, মিলিটারি, ব্যুরোক্রেসি সবাই এখন আবার হচ্ছে জি হুজুর আবার কালচারে চলে। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের মিডিয়ার চরিত্র বদল হয় নাই। মিডিয়ার যে গত 15 বছরে যে তেলবাজি চরিত্র যেটা ছিল, এই চরিত্রের পরিবর্তন হয় না, শুধু পাত্রের বদল হয় মাত্র। যে 71 টিভি ধারাবাহিকভাবে ইসলাম এবং মুসলিমদেরকে টার্গেট বানিয়ে ইসলাম এবং মুসলিমদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্র করে মিথ্যাচার করে ইসলাম মুসলিমদেরকে সবসময় ছোট এবং তাচ্ছিল্য করার অপচেষ্টায় তারা লিপ্ত থাকে। জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক যদি খুঁজে খুঁজে সশস্ত্র ক্যাডার আপনি এভাবে খুঁজে খুঁজে পান, সাংবাদিকতার চাকরি ছেড়ে পুলিশে চাকরি নিন, আপনার দ্বারা অন্তত পুলিশ বাহিনী উপকার পাবে। এত বড় মিথ্যে কথা লিখবেন না, আপনাকেও মরতে হবে। আমি বললাম কি, পত্রিকা লেখলো কি, আশ্চর্য ব্যাপার। শায়েখ আহমদুল্লাহ এবং ভিপি নূরে 71 টিভি বয়কটের ডাকের পর এবার মিজানুর রহমান আজহারিও 71 টিভিকে বয়কটের ডাক দিলেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই বয়কটের ডাক দেন। ডেইলি স্টার এন্ড প্রথম আলো এরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ইসলামী মূল্যবোধ, এটার বিরুদ্ধে কাজ করাটা এটা একটা দায়িত্ব হিসেবে নিয়েছে। প্রথম আলো একটি প্যারালাল রাষ্ট্র, একটি ডিপ স্টেট। আমরা অনেকে প্রথম আলোকে শুধু একটা পত্রিকা মনে করি, এইটা আমাদের দেখবার ভুল। প্রথম আলো হলো বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান, এমন একটি এজেন্সি যে একটা প্যারালাল রাষ্ট্র। আবার বলছি, প্রথম আলো একটা প্যারালাল রাষ্ট্র। CNN, BBC, ফ্রান্স 24, আমি তোমাদের সবাইকে দেখছি। আমি প্রতিটি মিথ্যার হিসাব রাখছি, আমি প্রতিটি বিকৃতি লিখে রাখছি। আমি ইব্রাহিম ট্রাওরে, এবং আজ আমি তোমাদের মুখোশ খুলে ফেলছি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনে। এই যে মিডিয়াগুলোতে তারেক রহমান কোন চেয়ারে রেখে কোন চেয়ারে বসছেন দেখুন, ভিডিও আপলোড হয়, আবার আপলোড হয়। তারেক রহমান দেখুন সচিবালয় থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, সাথে মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছেন। এই ভিডিও দেওয়ার জন্য সাংবাদিকদের সময় হয়, কিন্তু এলাকায় বাড়ির বাবার সামনে থেকে কিশোরীকে উঠে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে হত্যা করা হয়। আবার সেই ঘটনা। রাজনীতি তো শুধু বাংলাদেশে না, তার এই আমেরিকান এম্বাসিতে গিয়ে বোঝানো হয় এরা জঙ্গি, এরা মৌলবাদী। আমেরিকান এম্বাসির যিনি আমেরিকান রাষ্ট্রদূত, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত, সে তো আর বাংলা জানে না। আপনার বিবৃতি ডেইলি স্টার যে অনুবাদ করে সে তো পারে। তো এই যে প্রথম আলো, ডেইলি স্টার বা মিডিয়া ঠিক ইনভার্টেড কমার মধ্যে অনুবাদের যে কি রাজনীতি করতে পারে, এইটা আমরা জানি। হেফাজতে ইসলামের সমাবেশের উপর চালিত হাসিনার গণহত্যা নিয়ে প্রথম আলোর ভূমিকা ছিল সুস্পষ্টভাবে একপাক্ষিক ও প্রোপাগান্ডামূলক। পত্রিকাটি আপামর জনগণের কাছে হেফাজতকে একমাত্র সন্ত্রাসী ও সহিংস গোষ্ঠী হিসেবে চিত্রিত করতে হেফাজতের তাণ্ডব, দোকানে আগুন, ধ্বংসাত্মক কর্মকাণ্ড, হেফাজতের শক্তি ও সরকারের অসহায়ত্ব এরকম উত্তেজনাপূর্ণ শিরোনাম দিয়ে নিউজ করেছিল। অন্যদিকে রাষ্ট্রীয় বাহিনীর ভূমিকা ও দায়বদ্ধতা সম্পর্কে কোনো গভীর বা সমালোচনামূলক অনুসন্ধান তাদের কোনো প্রতিবেদনে ছিল না। প্রথম আলোর অপসাংবাদিকতার তালিকা অনেক দীর্ঘ। এর মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হল হলি আর্টিজান হামলায় নিহত প্রথম আলোর মালিকের নাতি ফারাজ আইয়াজ হোসেনকে নিয়ে বানোয়াট মহানায়কোচিত গল্প তৈরি। প্রথম আলো, ডেইলি স্টার এবং বাংলা ট্রিবিউনের ইসলাম বিদ্বেষ এবং ভারতের দালালি আজ সারা বাংলাদেশের সামনে প্রমাণিত। প্রশ্ন করুন, সেই মিডিয়ার কি অধিকার আছে বাংলাদেশের টিকে থাকার, যারা সিস্টেমেটিক ভাবে এদেশের নিরীহ মানুষকে নাটক সাজিয়ে হত্যার উপযোগী করেছে? মিডিয়া হাউসগুলোতে বর্তমানে একটা দুটো মিডিয়া হাউসের শুধু শীর্ষস্থানীয় ব্যক্তি ছাড়া আর কোনো কি পরিবর্তন হয়েছে? আপনি খেয়াল করবেন, এখন যেটা শুরু হয়েছে সে আগের বন্ধ না। এখন তারেক রহমানকে নিয়ে তারা প্রতিদিন স্টোরি বানাচ্ছে, খালেদা জিয়াকে স্টোরি বানাচ্ছে। তো খালেদা জিয়া কি তাকে বলেছে? তারেক রহমান কি তাকে এটা বলেছে? এর মানে যেই আসবে আমরা চাটবো, আমরা প্রচুর চাটতে চাই। এখন আমাদেরকে একটা চিন্তা দেওয়া দরকার। ভবিষ্যতে যখন ইতিহাস লেখা হবে, তখন লোকজন সংবাদপত্র অনুসন্ধান করে ইতিহাস লিখবে। তারা প্রথম আলো বা দ্য ডেইলি স্টারের পাতায় সময়ের বহু বাস্তবতা ও জনমনের সত্যিকারের প্রতিধ্বনি খুঁজে পাবে না, বরং তারা পাবে সম্পাদিত ও বিশেষ এজেন্ডা দ্বারা নির্মিত বাস্তবতার ছায়াচিত্র। এভাবেই ইতিহাসের পাতায় স্থান পাবে না সেদিনের সাধারণ মানুষের কণ্ঠস্বর বা পুরোদস্তুর সত্য, বরং লেখা হবে একটি বিকৃত ও নির্বাচিত ইতিহাস, যার মূলে রয়েছে
ক্ষমতার চাপে নত কিংবা স্বেচ্ছায় বেছে নেওয়া নীরবতা।